সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কংগ্রেসে আয়োজিত ডায়াবেটিস মেলা অনুষ্ঠানে। সহযোগিতায় হেলদি লিভিং ট্রাস্ট। আমি ডাক্তার ফজলে রাব্বি খান। আমরা সবাই জানি ডায়াবেটিস একটি মহামারী রোগ। সাধারণ মানুষের মধ্যে প্রায় ৬২% মানুষ জানে না তার ডায়াবেটিস আছে, আর যারা জানেন অর্থাৎ ডায়াবেটিস যারা আক্রান্ত তাদের প্রায় ৯২%ই আজকে তার সুষ্ঠু নিয়ন্ত্রণে থাকছে না। সো মূলত ডায়াবেটিস সম্বন্ধে না জানা এবং এই বিষয়ে ভালোভাবে ব্যবস্থাপনা সম্পর্কে না বোঝার কারণে আসলে এই সমস্যাগুলো সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিস সচেতনতা সৃষ্টির জন্য ডায়াবেটিস মেলা একটি ভিন্নধর্মী উদ্যোগ। আমরা আজকে এই উদ্যোগে স্টুডিওতে আছি। আমার ডান দিকে আছেন বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ এবং আমার বায়ে আছেন ডায়াবেটিস রোগীর কয়েকজন প্রতিনিধি। আমি শুরুতেই ডায়াবেটিস বিশেষজ্ঞদের সাথে পরিচয় করে দিই। আমার ডান দিকে আছেন ডক্টর শাহজাদা সেলিম। উনি সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। উনি সদস্য উপদেষ্টা পরিষদ ডায়াবেটিস মেলা এবং প্রেসিডেন্ট ইলেক্ট বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি। তারপরে আছেন আমাদের স্বনামধন্য চিকিৎসক অধ্যাপক মোহাম্মদ ফারুক পাঠান, সমন্বয়ক উপদেষ্টা পরিষদ ডায়াবেটিস মেলা এবং চেয়ারম্যান হেলদি লিভিং ট্রাস্ট। তারপরে আছেন আমাদের ডক্টর ফারিয়া আফসানা। উনি সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান এন্ডোক্রাইনোলজি বিভাগ, বারডেম, এবং উনি বর্তমানের প্রেসিডেন্ট বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আলোচনা করব ডায়াবেটিস ও রোজা নিয়ে। আপনারা সবাই জানেন যে রোজা নিয়ে আমরা অনেকেই পূর্ব প্রস্তুতি ছাড়াই যেটা করে থাকি, আমরা রোজা রেখে ফেলি এবং বিভিন্ন রকমের ঝুঁকিতে পড়ি। আবার অনেকেই আছেন ডায়াবেটিস আছে বলে আমরা রোজা রাখছি না। প্রয়োজন এই দুটার সমন্বয়। এই সমন্বয়ের জন্যই আজকে আমরা আসলে প্রশ্ন করব এবং পাশাপাশি উত্তর খুঁজব। শুরুতেই আমি আসি আপনার কাছে। আপনি আপনার রোজা এবং ডায়াবেটিস নিয়ে আপনার মনে যে প্রশ্নটি আছে আপনি করুন। ডায়াবেটিস থাকলে কি রোজা রাখা যাবে? এই প্রশ্নটি আসলে আমি উত্তরটা নিতে চাই ডক্টর শাহাদা সেলিমের কাছ থেকে। জি, আপনাকে ধন্যবাদ। আসলে যারা ডায়াবেটিস নিয়ে রোজা রাখছেন তাদের মনে কিন্তু অনেক রকম প্রশ্ন আছে। তবে সবার শুরুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি যে আমি যেহেতু খাদ্য ব্যবস্থাপনাটা এমন বলা হয়েছে যে প্রায় 3 ঘন্টা পর পর দিনে খাবেন, নির্দিষ্ট পরিমাণ খাবেন। আর রোজা এমন একটি ধর্মীয় আচার যেখানে এবারে যদি আমরা বলি যে এই ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত প্রায় 13.5 থেকে 14 ঘন্টা সময় না খেয়ে থাকতে হবে। তাহলে প্রশ্নটা কিন্তু আপনার মনে আসা খুব সঙ্গত। এই ক্ষেত্রে আপনার কিভাবে চিকিৎসা হচ্ছে, মানে কতটুকু ওষুধ লাগছে, ট্যাবলেট না ইনসুলিন লাগছে, আর একই সাথে অন্য কি রোগ আছে, যেমন সবচেয়ে বড় রোজা রাখার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করতে পারে যে তাদের কিডনি ফাংশন অনেক খারাপ, অথবা সাম্প্রতিককালে হার্ট অ্যাটাক হয়েছে, অথবা মাঝে মাঝে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়, মানে রক্তে গ্লুকোজ অনেক কমে যায়, অথবা অনেক বেশি হওয়ার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। যদি এগুলো না থাকে তাহলে আমরা ওষুধ সমন্বয় করে কিন্তু অধিকাংশ প্রাপ্তবয়স্ক ডায়াবেটিসের মুসলমান রোগী কিন্তু রোজা রাখতে পারবেন। সেজন্যই আজকের অনুষ্ঠান থেকে কিন্তু আপনাদের মনে যা প্রশ্ন আছে যদি জেনে নেন, আমরা আশা করতে পারি যে হয়তো রোজার সময় তেমন কোনো বড় ধরনের ঝামেলা বা ঝুঁকিতে না পড়ে আপনি রমজান মাসটি সম্পন্ন করতে পারবেন। তাহলে আমরা জানলাম যে ডায়াবেটিস থাকার পরেও আসলে রোজা রাখা যাবে, তবে সেক্ষেত্রে কিছু নিয়মকানুন মানতে হবে এবং সেই নিয়মকানুন মেনে ঝুঁকিবিহীনভাবে রোজা রাখা যাবে। পরবর্তী প্রশ্ন করার অনুরোধ করছি আপনাকে। আমার প্রশ্ন ছিল দুটি। একটা হচ্ছে যে রোজার মধ্যে রক্ত পরীক্ষা করা যাবে কিনা রোজা রেখে, আর একটা হচ্ছে যে সাধারণত আমরা যারা ডায়াবেটিস রোগী তারা কী ধরনের সমস্যায় এই রোজার মধ্যে পড়তে পারি। ধন্যবাদ। আমি এই প্রশ্নের উত্তরটি ডক্টর ফারিয়া আফসানা আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে এই খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য। প্রথম প্রশ্নটি ছিল যে রোজা রেখে আমরা গ্লুকোমিটারের সাহায্যে ডায়াবেটিস মাপতে পারবো কিনা। আসলে ডায়াবেটিস চিকিৎসার জন্য আমাদের ডায়াবেটিস ব্লাড সুগার রোজা রাখা অবস্থায় কেমন আছে এটা জেনে নেওয়া খুবই প্রয়োজন। আমরা চাই না যে খুব লো বা হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাক অথবা খুব বেশি বেড়ে যাক, এর যাতে ক্ষতি হতে পারে। তো সুতরাং এটা মাপার জন্য অবশ্যই গ্লুকোমিটারের সহায়তা প্রয়োজন। সুতরাং গ্লুকোমিটার দিয়ে
ব্লাড সুগার দেখলে পরে কিন্তু আসলে রোজা ভাঙবে না। আর দ্বিতীয় প্রশ্ন ছিল যে আমরা রোজা রাখলে পরে কি, কি সমস্যা হতে পারে? এটা আসলে এই সময়টায়, এই যে রোজা পূর্ববর্তী সময়ের কিন্তু আমরা এটা আসলে এইজন্যই বলি যে একটা ফলো আপ করে নিতে বা রিস্ক অ্যাসেসমেন্ট করে নিতে, যে আপনার রোজা রাখার কিছু কি ঝুঁকি আছে কিনা এবং ঝুঁকি থাকলে সেটা কিভাবে সমাধান করে নিবেন। যদি এই নিয়মগুলি মেনে চলতে পারেন তাহলে কিন্তু আসলে রোজা রাখার ঝুঁকি নাই বললেই চলে। তবে এটা অবশ্যই একজন রোগীর পার্টিকুলারলি তার কি, কি ওষুধ খান, কি ধরনের ওষুধ খান, তার কি, কি জটিলতা আছে তার উপরেও নির্ভর করে। তবে রোজার আগেই আমরা আসলে ঝুঁকিটা বলে ফেলি যে কার উচ্চ ঝুঁকি আছে তার জন্য রোজা রাখা কষ্টকর হবে। তাকে আমরা সাবধানতার সাথে উনি যদি রাখতেই চান রাখতে বলি। আবার যার মাঝারি ধরনের ঝুঁকি আছে, কিছুটা ঝুঁকি কমানোর মাধ্যমে রোজা রাখা যেতে পারে। আর যাদের কম ঝুঁকি আছে তারা স্বাচ্ছন্দ্যভাবেই রোজা রাখতে পারেন। তো এখন রোজার সময় যেটা হতে পারে, রক্তের গ্লুকোজের মাত্রা বেশি কমে যাওয়া, সেটা যেমন সেহরিতে কম খাওয়া হলো বা একটু আগেই রাত ১২টার দিকেই খেয়ে ফেললেন আর সেহরির সময়টা খাওয়া হলো না। এখানে সারাদিন অনেক এই না খাওয়ার সময়টা অনেক দীর্ঘ হয়ে গেল। সেক্ষেত্রে ব্লাড সুগার বা রক্তের গ্লুকোজের মাত্রা কমে যেতে পারে। আবার ইফতারে বা আমাদের একটা ট্রেন্ড থাকে যে অনেক বেশি পরিমাণে খাওয়া হয়ে যায় এবং সেহরিতেও বেশি খাওয়া হয়। সেক্ষেত্রে রক্তের গ্লুকোজের মাত্রা অনেক বেড়েও যেতে পারে। আবার পানি কম খাওয়া হলো, স্বাভাবিক অন্যদিন যে সময় যে পরিমাণ খাওয়া হয়, পানি শূন্যতা বা ডিহাইড্রেশনও কিন্তু একটা জটিলতা হতে পারে। সুতরাং এই সমস্যাগুলি অবশ্যই ওভারকাম করা সম্ভব বা যদি আমরা নিয়ম মেনে রোজা রাখি তাহলে এই ঝুঁকিগুলি থেকে মুক্ত হওয়া সম্ভব। ধন্যবাদ আপা। আমি আসলে জানতে চাচ্ছি যে দিনের কোন সময়টায় একজন ডায়াবেটিস রোগী তার ব্লাড সুগার মাপবে? আ এটা যদি বলি তাহলে আমরা বলব যে ইফতারের ২ ঘন্টা পর, এটাকে আমরা সকালে যেরকম দেখি আফটার ব্রেকফাস্ট, সেরকম ইফতারের ২ ঘন্টা পর একটা ব্লাড সুগারের মাত্রা দেখতে পারি। তারপরে সেহরির আগে দেখতে পারি, সেহরির ২ ঘন্টা পরেও দেখতে পারি এবং সবচেয়ে বেশি সমস্যা যেটা হয় রক্তে গ্লুকোজের মাত্রা কমে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে মিড ডে বা দুপুরের সময় বা ৩টা থেকে ৪টা এই সময় অবশ্যই একটা গ্লুকোজের মাত্রা দেখে নেয়া যেতে পারে এবং ইফতারের আগে। এটাকে আমরা ফাস্টিং বা খালি পেটে রক্তের গ্লুকোজের সাথে তুলনা করে থাকি। সুতরাং এই কয়েকটা ব্লাড সুগার দেখা যেতে পারে। তবে যাদের ব্লাড সুগার মোটামুটি নিয়ন্ত্রণে থাকে তারা কিন্তু আসলে একটা নিয়মের মধ্যে দেখলেই হয়। যাদের ব্লাড সুগার অনিয়ন্ত্রিত বা ওঠানামাটা বেশি হয় তাদের জন্য একটু ফ্রিকোয়েন্টলি দেখতে হয়। আর যারা ইনসুলিন পাচ্ছেন বা মুখে খাওয়ার কোনো ওষুধ পাচ্ছেন তাদেরকে সাধারণভাবে বলা হয় যে প্রথম ২-৩টা রোজাতে একটু ফ্রিকোয়েন্টলি মনিটর করতে, যাতে কোন সময় বেশি কমে যাচ্ছে কিনা বা বেড়ে যাচ্ছে কিনা এটা যেন উনি বুঝতে পারেন এবং সেই মতো ব্যবস্থা নিতে পারেন। ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্ন যাচ্ছি আপনার কাছে। আপনি আপনার প্রশ্নটি করুন। জি, যে আমি ইঞ্জিনিয়ার বাবুল। তো আমার 65 ইয়ার্স বয়স, ডায়াবেটিস ফর লাস্ট 20 ইয়ার্স, 20 বছর ধরে। তো আমার প্রশ্ন হচ্ছে ডায়াবেটিসের কোন রোগীরা আপনার রোজা রাখলে আপনার ঝুঁকিপূর্ণ কিছু পড়তে পারে? ১, ২ নম্বর হচ্ছে কোন রোজা রাখলে আপনার কি ব্লাড সুগার কমে যায় কিনা ডেঞ্জারাসলি, বিপজ্জনকভাবে? আমি এই প্রশ্নের উত্তরটা আসলে প্রফেসর অধ্যাপক ফারুক পাঠান স্যারের কাছ থেকে শুনতে চাই। ফ্যাক্টর আছে এখানে যে আপনি কোন ধরনের ডায়াবেটিসে ভুগছেন, আপনার কি টাইপ 1 ডায়াবেটিস না টাইপ 2 ডায়াবেটিস, একটা পয়েন্ট। ২ নম্বর পয়েন্ট হলো আপনার আগে ৩ মাস সুগার কমে যাওয়ার প্রবণতা ছিল কিনা অথবা সুগার বেশি হওয়ার প্রবণতা ছিল কিনা, যার জন্য আপনার হসপিটালে ভর্তি হইতে হয়েছে। আর যদি মনে হয় আপনি কিডনি ফাংশন খারাপ আছে, সেক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বেশি, সুগার কমে যাওয়ার প্রবণতা বেশি। হার্ট ফেলুর ভুগছেন, সেক্ষেত্রে আপনার সুগার কমে যাওয়ার প্রবণতা বেশি। আরেকটা হলো যে আপনার রোজা রাখার সময় যে রক্তের শর্করা মাপে আপনি রেগুলার মাপেন কিনা, সেটাও একটা বিষয়। এই কতগুলি পয়েন্টকে মাথায় রেখে সাধারণত আমরা ওল্ড এজ একটা বিষয় আছে, তাদের বলা প্রেগনেন্সি ক্ষেত্রেও আমরা চিন্তা করি। তো এইসব রোগীগুলি ঝুঁকিপূর্ণ। যে ঝুঁকিগুলি কি আমরা অলরেডি শুনেছি যে রক্তের শর্করা কমে যেতে পারে হঠাৎ করে যখন আমরা ফাস্টিং অবস্থায় থাকি, অথবা যে কোনো কারণে সুগার হাই হয়ে যেতে পারে। আর হলো ডিহাইড্রেশন। এই 3টা ঝুঁকি হলো মেইন ঝুঁকি। যাদের বলা এই ঝুঁকিগুলি আছে চিন্তা করব, তাদেরকে সাধারণত বলি যে আপনি হাই রিস্কে আছেন বেশি, আর অনেকে মডারেট রিস্কে আছেন, আর লো রিস্কে আছেন, একটা পয়েন্ট। আর সুগার কমে যাওয়ার প্রবণতা তো অবশ্যই থাকবে এখানে, কারণ আমরা অনেকক্ষণ না খেয়ে থাকছি আর অনেকগুলো ওষুধ খাচ্ছি। আমরা কিছু খাবার বড়ি আছে যেটা আমার সুগার কমায় দেয়, কিছু খাবার বড়ি আছে আমার সুগার ঠিক রাখার চেষ্টা করে কমায় না। আর ইনসুলিন তো অবশ্যই সুগার কমে যাওয়ার প্রবণতা আছে। এই রোগীগুলিকে আমরা বেশি চিন্তা করি যে তিনি কোন ধরনের ওষুধ খাচ্ছেন, ওনার কার্ডিয়ার সমস্যা আছে কিনা, হার্ট কিডনির সমস্যা আছে কিনা, লিভারের সমস্যা আছে কিনা, উনি ঘন ঘন সুগার কমে যাওয়ার প্রবণতা আছে কিনা। সেক্ষেত্রে আমরা ওনাকে একটা স্ট্রাকচার এডুকেশন দিই
রমজানে কমপক্ষে 3 মাস আগে থেকে এই এডুকেশনটা নেওয়া দরকার, ডাক্তারকে পরামর্শ করে যে আমি ঝুঁকিতে আছি কি না, ঝুঁকি থাকলে আমি কীভাবে ঝুঁকি কমায় দিয়ে আমি সুন্দরভাবে রোজা রাখতে পারি, আমার যত রিচুয়ালস আছে রোজা সেগুলো পালন করতে পারি। এই স্ট্রাকচার এডুকেশন প্রোগ্রামটা প্রত্যেক ডায়াবেটিস রোগীর রমজান হওয়ার অ্যাটলিস্ট 1 মাস আগে থেকে যদি আপনি চিকিৎসা সম্পন্ন হন, তাহলে এই ঝুঁকিগুলো আপনি কমানো সম্ভব হবে। আপনার খাদ্যাভ্যাস কী হবে, কীভাবে খাবেন। আমরা জানি তো খাদ্যাভ্যাস সাধারণত আমরা 6 বেলা করে খাই। আমরা দিনের বেলা নাস্তা করি, একটা স্ন্যাক্স খাই, দুপুরবেলা লাঞ্চ করি, বিকালবেলা স্ন্যাক্স খাই, রাত্রেবেলা ডিনার করি, আবার রাত্রেবেলা একটা স্ন্যাক্স খাই। এই 6 বেলা খাবারটাকে আমরা 3 বেলা নিয়ে আসতেছি। এই 3 বার খাবারটা কীভাবে হবে আপনার জানতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারবেন কিনা আবার জানতে হবে। সুগার মাপতে হবে, কয়বার মাপতে হবে। যারা ঝুঁকিতে বেশি থাকে তাদের ঘন ঘন সুগার মাপতে হবে। যারা কম ঝুঁকিতে থাকে তো কম মাপতে হবে। যারা ওষুধপত্র খাচ্ছেন যেটা সুগার কমে না, সেটা কম মাপলেই চলবে। আর যারা ওষুধপত্র খাচ্ছেন যে সুগার কমে যাওয়ার প্রবণতা আছে, খাবার বডি হোক, ইনসুলিন হোক, সেক্ষেত্রে বেশি করে মাপতে হবে। যে মাপাটা না, আপনার ওষুধপত্র বিন্যাস, আপনি রোজার আগে যে ওষুধ খাচ্ছেন সেই ওষুধগুলি আপনি কীভাবে খাবেন রোজার সময়, এটা কিন্তু আমার জানতে হবে। এবং প্রথম 2-3 যেটা ডক্টর ফারিয়া বললেন, প্রথম 2-3 দিন খুব ঘন ঘন ব্লাড সুগার করে আপনি নিজে নিজে আবার রিঅ্যাডজাস্ট করবেন। এই রিঅ্যাডজাস্টে আপনি ওষুধ কেমনে করবেন সেটা কিন্তু আপনি চিকিৎসকের সাথে কথা বলতে হবে। এবং কখনো ভাঙবেন, রোজা ভাঙতে হইতে পারে, অনেক সুগার কমে গেছে রোজা ভাঙতে হইতে পারে, আবার অনেক সময় অনেক সুগার হাই হইতে পারে, অথবা ডায়রিয়া হয়েছে, বমি হয়েছে, ডিহাইড্রেশন চলে আসছে, রোজা ভাঙতে হতে হয়েছে। এই কারণগুলো জানতে হবে যে কোন ক্ষেত্রে আপনাকে রোজা ভঙ্গ করতে হবে। এবং রোজা যাওয়া শেষ করার পরে ঈদ আমাদের পর্ব আছে, খাওয়া আপনার অনেক বেশি হয়ে যাচ্ছে, সেই সময় আপনার আবার কীভাবে আপনার রিবিন্যাস করবেন সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। যে এই প্রত্যেকটা জিনিস স্ট্রাকচার এডুকেশন প্রোগ্রামে যদি আপনি যান, তাহলে আপনি নির্দ্বিধায় সুস্থভাবে আপনি রোজা রাখতে পারবেন সব কিছু মিলে যান। আমি এখন পরবর্তী প্রশ্নের জন্য অনুরোধ করব আপনাকে, আপনি আপনার প্রশ্নটি করুন। ধন্যবাদ। আমার প্রশ্নটা হচ্ছে, ডায়াবেটিক পেশেন্ট রোজার সময় কোনো ধরনের ব্যায়াম করবেন কি না, করলে কি ধরনের ব্যায়াম? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এই বিষয়টি ডক্টর শাহাদা সেলিম স্যারকে বলছি উত্তর দেওয়ার জন্য। ডায়াবেটিসের সকল রোগীকে পরিশ্রম করতে বলা হয়, 12 মাসই পরিশ্রম করতে বলা হয়, কারণ রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করার জন্য একটা সুশৃঙ্খল পদ্ধতির অংশ হিসেবে শারীরিক শ্রম তার দৈহিক অবস্থার সাথে সমন্বয় করে করতে হবে। তো রোজার সময় এটা দিনের বেলাতে সব ক্ষেত্রে সকল ডায়াবেটিসের রোগীর জন্য পরিশ্রম যতটা কমিয়ে ফেলা যায়, শুধু ব্যায়াম না, যে কোনো পরিশ্রমই কমিয়ে ফেলতে হবে। যদি কারো খুব বেশি প্রয়োজন হয় যে কিছুটা পরিশ্রম করতেই হয়, সেটি কিন্তু সকালে সম্পন্ন করতে হবে। এখন ডায়াবেটিসের রোগী ডায়াবেটিসের জন্য যে প্রধানত হাঁটেন, সেই হাঁটাটা কখন হাঁটবেন? যদি তারাবির নামাজ পুরাপুরি সাধারণ পদ্ধতিতে উনি পড়েন, তাহলে যাদের ওজন কমাবার খুব বেশি প্রয়োজন নেই, তাদের আলাদা করে হাঁটারও দরকার নেই। যদিও এটা পুরাপুরি সমান হবে না। রমজান মাসে আসলে আমরা এতক্ষণে আলোচনা কিন্তু বুঝে ফেলেছি যে রক্তের গ্লুকোজ কমে যাবে, এটা একটা বড় সমস্যা। তাহলে একটু বেশি থাকলেও আমাদের মেনে নিতে হবে। সেজন্য ওই হাঁটাটা, আগের হাঁটাটা যেটা ছিল তারাবির নামাজ পুরাটা যদি বিকল্প না হয় সেটা কিন্তু চলবে। কিন্তু যাদের ওজন কমাবার জন্য হাঁটা দরকার ছিল তাদের কিন্তু রোজার মাসেও হাঁটতে হবে। সেক্ষেত্রে তারাবির পরে যারা আগে 30 মিনিট হাঁটতেন এখন হয়তো 20 মিনিট হাঁটবেন, যারা আগে 40 মিনিট হাঁটতেন তারা হয়তো 30 মিনিট হাঁটবেন, সেটি হাঁটতে পারেন। কিন্তু সকলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সতর্কতা হলো যে দিনের শেষের দিকে এসে, বিকালের দিকে এসে, সন্ধ্যার আগে আগে যে কোনোভাবেই হোক বেশি পরিশ্রম করাটা বর্জন করার চেষ্টা করতে হবে। না হলে কিন্তু হাইপোগ্লাইসিমিয়ার একটা বড় ধরনের ঝুঁকি থেকে যাবে। আবার যদি কারো পারিবারিক বা অফিসিয়াল কোনো জরুরি প্রয়োজন হয় যে আপনাকে যখন পরিশ্রম করতেই হচ্ছে, সেটা যদি অ্যাভয়েড করা না যায় তাহলে তো কিছু করার নাই। কিন্তু আপনাকে মনে রাখতে হবে এরপরে কিন্তু গ্লুকোজ কমে যেতে পারে। প্রশ্ন করেছিলেন যে রক্তের গ্লুকোজ কখনো মাপবেন, এই সময় মাপতে হবে। কমে যাওয়ার সম্ভাবনা আছে, কমে গেলে কিন্তু রোজা ভাঙার প্রয়োজন হতে পারে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার। আমি এখন পরবর্তী প্রশ্ন যাচ্ছি। পরবর্তী প্রশ্ন করছেন। জি, ধন্যবাদ। আমি ফারজানা জিনিয়া। আমি জানতে চাচ্ছিলাম ডায়াবেটিস, গর্ভকালীন ডায়াবেটিস নিয়ে কি রোজা রাখা যাবে? আর আমার 2 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে, রোজা রেখে ইনসুলিন কি নেওয়া যাবে? এতে কি রোজা ভেঙে যাবে? ধন্যবাদ। আমি এই প্রথম প্রশ্নটা আসলে আমি জানতে চাচ্ছি ডক্টর ফারিয়া আফসানার কাছ থেকে, এবং দ্বিতীয় প্রশ্নটি উত্তর দিবেন অধ্যাপক ফারুক পাঠান স্যার। ধন্যবাদ আপনাকে। মহিলাদের জন্য এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যে প্রেগনেন্ট মহিলারা এসে আমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করেন যে আমরা
কালীন সময়ে রোজা রাখতে পারবো কিনা। আমরা একটু আগেই শুনছিলাম যে রোজার আগের যে ফলো আপটা থাকে সেখানে আমরা একটু ঝুঁকি নিরূপণ করে দিই যে কার কার রোজার জন্য ঝুঁকি, উচ্চ ঝুঁকিতে আছেন, কারা মাঝারি ধরনের ঝুঁকি আছেন এবং কাদের খুব বেশি ঝুঁকি নেই। তার মধ্যে যখন প্রেগনেন্সি, গর্ভকালীন যার ডায়াবেটিস আছে বা যেই মহিলার আগের থেকে ডায়াবেটিস আছে এখন গর্ভাবস্থায় আছেন, তাকে কিন্তু আমরা উচ্চ ঝুঁকি বলে থাকি। এবং এই উচ্চ ঝুঁকির কারণ হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পরপর খাওয়া, এবং যাদের ইনসুলিন প্রয়োজন হয় তাদের মাল্টিপল ডেইলি ডোজ বা অনেকবার ইনসুলিন নিতে হয়, এরকম হয়। সুতরাং দীর্ঘ সময় রোজা রেখে না খাওয়াটা তার জন্য পানি শূন্যতা, রক্তের গ্লুকোজের মাত্রার উঠানামা, এতে শুধু যে মায়ের ক্ষতির, বাচ্চারও ক্ষতি হতে পারে। সুতরাং তার জন্য রোজা রাখাটা উচ্চ ঝুঁকিপূর্ণ। তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমরা আসলে পেশেন্টের ইয়েটাও রেসপেক্ট করি, ইচ্ছাটা, অনেক সময় খুব আর্লি প্রেগনেন্সি পেশেন্ট রোজা রাখতেই চান, তাকে অবশ্যই একজন চিকিৎসকের খুব ক্লোজ মনিটরিংয়ে থাকতে হবে, যেন তার যে কোনো সময় তার রোজা ভাঙতে হতে পারে, যে কোনো ইমার্জেন্সি বা জরুরি অবস্থা আসতে পারে, সেগুলো যেন উনি পরামর্শ নিতে পারেন। দেখুন, যে আমরা যে ইনসুলিন দিচ্ছি রুগীকে, এটা কিন্তু ইনসুলিন কিন্তু ওষুধ না, এটা হলো হচ্ছে আপনার শরীরে একটা হরমোন নাই বলতে আমার ডায়াবেটিস হয়েছে। চিকিৎসা হলো যে জিনিসটা আমার অভাব হয়েছে সেটা দিয়ে পূরণ করা। যেমন পানি অভাব থাকলে পানি খাই, তেমনি ইনসুলিন অভাব থাকলে আমাকে ইনসুলিন দিতে হবে, কারণ ইনসুলিনকে আমি কখনো একটা ওষুধ ভাবি না এবং শক্তিবর্ধক কোনো উপাদানও ভাবি না। এটা একটা আমার নিজস্ব একটা শরীরের উপাদান। সুগার নিয়ন্ত্রণের জন্য আমরা ইনসুলিন দিতে হচ্ছে। সেক্ষেত্রে আমাদের এটা শক্তিবর্ধক কিছু না, খাবার কিছু না, মুখে খাচ্ছি আমরা। সেক্ষেত্রে যারা আমাদের মনীষী যারা আছেন, চিন্তাবিদ যারা আছেন, বাংলাদেশ বলেন, ইন্টারন্যাশনাল বলেন, আপনি মক্কা মদিনার ইমাম মুফতি যারা আছেন, আল আজহার ইউনিভার্সিটি যারা আছেন, তাদের নিয়ে আমরা এটা নিয়ে অনেক কথাবার্তা চলছে এবং তাদের একটা কনসেনসাস আসছে যে না, রোজা রাখা অবস্থা আমরা ইনসুলিন নির্দ্বিধায় দিতে পারবো, রোজা ভঙ্গ হবে না। ঠিক তেমনি যেটা আগে প্রশ্ন ছিল যে রোজা রাখা অবস্থা আমরা ব্লাড সুগার মাপতে পারবো না, সেটা কিন্তু না, কারণ যেটা যে রক্তটা গড়ে গড়িয়ে যায় সেটা মাকরু হয়, কিন্তু এটা যখন মাপি এটা তো গড়ে গড়ে পড়ে না। সো সেক্ষেত্রে সুগার মাপা এবং ইনসুলিন দেওয়া কোনোটাই আমার রোজা ভঙ্গ করবে না। ধন্যবাদ স্যার। এখন আমরা পরবর্তী প্রশ্নে আসব। আপনি আপনার প্রশ্নটি করুন। স্যার, আমার নাম মোহাম্মদ সোহেল। আমার প্রশ্নটা হলো, ডায়াবেটিক্সও আছে এবং দীর্ঘমেয়াদী কিডনিতে সমস্যা, কিডনি রোগ, এই দুইটা সমস্যা একসাথেই, আপনার শারীরিক দুইটা সমস্যা। এতে করে আমাদের রমজান মাসে কি রোজা রাখা যাবে কিনা বা রোজা কোনো এফেক্ট পড়বে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি উত্তর দেওয়ার জন্য অনুরোধ করব ডক্টর শাহাদাত সেলিমকে। জি, খুব ভালো প্রশ্ন করেছেন। এই অনেক রোগীর কিন্তু এই সমস্যা নাই, কিন্তু যার আছে তার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যা। এখন আমরা সারা পৃথিবীতেই মোটামুটি একই রকমভাবে ডায়াবেটিসের রোগী রোজা রাখলে কী মাত্রায় ঝুঁকিতে পড়তে পারেন। ডক্টর ফারিয়া আফসানা কয়েকবার বলেছেন যে উচ্চ ঝুঁকি, মাঝারি ঝুঁকি, অল্প ঝুঁকি, ঝুঁকি জিরো কারো কিন্তু নেই, কারণ 13-14 ঘন্টা না খেতে কম বেশি ঝুঁকি থাকবে। এখন আমরা যে চিকিৎসাটা এমনভাবে করি ঝুঁকি যতটা কমিয়ে আনা যায়, যে ঝুঁকিটা মেনে নিয়েই কতটা কমানো যায়। এই ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো সেহরিতে যখন খেলেন তারপরে দিন যত আগাচ্ছে, দিনের বেলা শরীর থেকে পানি চলে যাচ্ছে, আর কিডনিতেও পানি হ্যান্ডেল করা সবচেয়ে বড় অর্গান। এই পানি কমে যাওয়াটা কিডনির জন্য একটা বাড়তি চাপ তৈরি করে, বিকালবেলা এটা আরও বেশি হবে। রক্তের গ্লুকোজ যেটা থাকে, গ্লুকোজটা যখন থেকে যায়, পানিটা না থেকে যায়, গ্লুকোজটা রক্তটাকে আরও ঘন বানিয়ে ফেলে। তাহলে ডায়াবেটিসের রোগী যখন ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে, আবার কিডনি যখন ভালো কাজ করে তখন কিন্তু এটা সহজ আমরা বুঝতে পারি না। কিডনি যখন কাজ করার সুযোগ কমে যায় তখন কিন্তু এই ঝুঁকিটা কিডনিকে আরও বেশি রকম খারাপ করে ফেলে। সেজন্য আমি যদি খুব একদমই স্ট্রাকচার্ড বলি যে কিডনি ডিসফাংশন যদি এরকম হয় স্টেজ 3 বা স্টেজ 4, স্টেজ 3B, স্টেজ 4, স্টেজ 5, সেই ক্ষেত্রে এরা উচ্চ ঝুঁকিপূর্ণ। এক্ষেত্রে শুধু একটু বলি যে ঝুঁকি যদি 6-এর উপরে হয় তার ক্ষেত্রে রোজা রাখাটা সমূহ ঝুঁকিপূর্ণ, কিন্তু ওই যারা এই স্টেজ 3B, 4 এবং 5-এর মধ্যে তারা কিন্তু ওই গ্রুপে পড়বেন। যাদের এর চেয়ে কম ঝুঁকি আছে, কিডনি ফাংশন খারাপ কিন্তু স্টেজ 2, স্টেজ 3A, এদের কিন্তু ঝুঁকি কম, এবং এটাকে আমরা ওষুধ সমন্বয় করে কম ঝুঁকি নিয়ে রোজা রাখতে ব্যবস্থাপনা করতে পারবো। কিন্তু অনেক সময় রোগীরা কিন্তু কথা শুনতে চান না, উনি নিজস্ব আবেগ থেকে বলে যে যাই হোক আমি করবই। সেই ক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না, আমরা ওভাবেই ওষুধ সমন্বয় করার চেষ্টা করি। কিন্তু আমি যেটা বলতে চাই আজকে যারা শুনছেন, আমরা আগে থেকেই যদি সঠিক ডায়াবেটিস ব্যবস্থাপনার মধ্যে থাকি তাহলে কিন্তু কিডনি ক্ষতি হওয়ার সম্ভাবনা কমানো সম্ভব। এবং যাদের এই অবস্থাতে পৌঁছে গেছেন, স্যার একটু আগে বলেছেন যে 3 মাস আগে থেকে যদি আমরা
পরবর্তী রোজার জন্য রোগীটাকে চিকিৎসার আওতায় নিয়ে আসি, সেখানেও কিন্তু অনেক ঝুঁকি কমিয়ে ফেলে এই রোজাটি সম্পন্ন করার একটা সুযোগ তৈরি হয়। সেজন্য আগে থেকেই আমরা যদি কাঠামোগতভাবে শিক্ষা ব্যবস্থাপনা এবং স্ক্রিনিং করি এবং সেই অনুসারে ওষুধ সমন্বয় করি, খাদ্য ব্যবস্থাপনা ঠিক করি, তাহলে অধিকাংশ ডায়াবেটিসের রোগী কিন্তু রোজা সম্পন্ন করতে পারবে। যে আমার নাম হচ্ছে খন্দকার সাবির হোসেন। আমিও প্রায় 20 বছরের ডায়াবেটিস পেশেন্ট। আমার বয়স হচ্ছে 60+। আচ্ছা, আমার প্রশ্ন ছিল এরকম যে আমরা তো যারা ইনসুলিন নেই, তো ইনসুলিন তো আমি যতটুকু জানি যে যখন বাড়ে তখন 2 মাত্রা একটু বাড়াই দিলে হয়, কমলে একটু 2 মাত্রা কমাই দিলে হয়। তো কথা হচ্ছে এই মাত্রা কত? যেমন আমি এখন 9 নিচ্ছি বা 10 নিচ্ছি, এটা যদি আমার এইটা বাড়তেই থাকে কত পর্যন্ত বাড়ানো যাবে বা কত পর্যন্ত কমানো যাবে? আমার আজকে 10 নিচ্ছি, আর এটি বাড়তে পারে 30 পর্যন্ত নেওয়া যাবে না নেওয়া যাবে না, এটা আর কি জিনিসটা, মূল বিষয়টা এইটা। আচ্ছা, অধ্যাপক ফারুক পাঠান স্যার। ধন্যবাদ। এটা অনেক রোগীদের প্রশ্ন। এটা ইনসুলিন কতটুক দিব? অ্যাকচুয়ালি ইনসুলিন দেওয়ার কোনো মাত্রা নাই, যত লাগে আমার ততই আমি দিব। অর্থাৎ আমার উদ্দেশ্য একটাই, শর্করা সুনিয়ন্ত্রণ রাখা। সুনিয়ন্ত্রণ রাখার জন্য এক এক রোগীর জন্য এক এক রকম পরিমাণ লাগতে পারে। আমাদের 1000 লাগে, আমার কোনো আপত্তি নাই, কারণ ইনসুলিন আমার কোনো ক্ষতি করছে না। ক্ষতি করছে আমার সুগার। শুধু ইনসুলিন একটি বিষয়, যদি আমার সুগার এবং ইনসুলিনের সমন্বয় না থাকে তাহলে আমার সুগার কমে যাওয়ার প্রবণতা থাকবে বেশি। এটাই আমার মেন ঝুঁকিটা। এতে ঘন ঘন ব্লাড সুগার করে রিপোর্ট দেখে দেখে আপনি ইনসুলিন ডোজ অ্যাডজাস্ট করবেন। ইনসুলিন তো অনেক ধরনের আছে, কেউ 2 বেলা দিচ্ছেন, কেউ 4 বেলা দিচ্ছেন। তো আমাকে দেখতে হবে আপনি কোন ধরনের ইনসুলিন দিচ্ছেন। আপনি রোজার আগে দিয়ে আপনি মনে করেন 2 বেলা ইনসুলিন দিতেন, মিক্সড ইনসুলিন দিতেন। মিক্সড অনেক আছে ইনসুলিন, 2 বেলা আছে, সকালে একবার দে, রাত্রে একবার দে। সেই জন্য রোগীদের বলি আমরা রোজার আগে দিয়ে আপনি দেখবেন আপনার কতটুক ইনসুলিন দিলে শর্করা নিয়ন্ত্রণ থাকছিল, সেটাকে মাথায় রেখে রোজার দিন যেটা করবেন আপনি, যে সকালে যে ডোজটা ছিল আপনি পুরোটা ডোজ দিবেন ইফতারের সময়, রাত্রে যে ডোজটা ছিল সেটা আপনি দিবেন অর্ধেক করে সেহরির সময়। তারপরে আপনি প্রথম 2-3 দিন সুগার মাপেন, ইফতার খাওয়ার আগে মাপলেন, ইফতার খাওয়ার 2 ঘন্টা পরে মাপলেন, ডিনার খাওয়ার পরে মাপলেন, সেহরি খাওয়ার আগে, সেহরি খাওয়ার সকালবেলা ঘুমিতে ওইটা, মিড ডে, এই কমপক্ষে 5-6টা ব্লাড সুগার দেখে আপনি আবার ডোজ অ্যাডজাস্ট করেন। ধরুন আপনি বিফোর সেহরি দেখে আপনি ইফতারের ডোজটা আবার রিঅ্যাডজাস্ট করলেন, আবার ইফতার খাওয়ার আগে রিপোর্ট দেখে আবার সেহরির ডোজটা রিঅ্যাডজাস্ট করেন। এভাবে 2-3 দিন অ্যাডজাস্ট করে আপনি একটা সেট আপ করলেন। 2-3 দিন অ্যাডজাস্ট করতে পরে 3 দিন 4 দিন পর দেখেন রিপোর্ট দেখে আবার ডোজ রিঅ্যাডজাস্ট করেন। এমন আছে একই ডোজ আপনি সারা মাসে চলবে, 3-4 দিন পর আমার রেকর্ড দেখে দেখে আপনার ডোজ অ্যাডজাস্ট করতে হবে। যেটা প্রিমিক্স ইনসুলিন দিচ্ছেন তাদের বলা হলো ইফতার খাওয়ার আগে রিপোর্ট দেখে সেহরির ডোজ অ্যাডজাস্ট করেন, সেহরি খাওয়ার রিপোর্ট দেখে আপনি মর্নিং ডোজ মানে ইফতার ডোজটা অ্যাডজাস্ট করেন। এইভাবে করতে হয়। আর কেউ আসছে 4 বেলা ইনসুলিন দিচ্ছেন, একটা ইনসুলিন দিচ্ছেন সারাদিনের জন্য, রাত্রে 10টার সময় দিচ্ছেন বা 9টার সময় দিচ্ছেন হোল ডে কভার দেওয়ার জন্য, আর একটা ইনসুলিন দিচ্ছেন খাওয়ার সাথে সম্পর্ক দিচ্ছে, ব্রেকফাস্টের সময় দিচ্ছেন, লাঞ্চের সময় দিচ্ছেন, ডিনার সময় দিচ্ছেন। সেক্ষেত্রে যেটা করতে হয় যে লং অ্যাক্টিং যেটা একবার দিচ্ছেন রাত্রেবেলা, সেটা যে টাইমে সেই টাইমে দিবেন। ওইটা রিপোর্ট দেখে কীভাবে করবেন, বিফোর ইফতার রিপোর্ট দেখে ওটা ডোজ অ্যাডজাস্ট করলেন। আর খাওয়ার সাথে যে সম্পর্কযুক্ত সকালের ডোজটা দিলেন না ইফতারের সময়, দুপুর ডোজটা আপনি ডিনার সময় যখন খাচ্ছেন, অনেকে ডিনার করেন না, দিলেন না, ডিনার খাচ্ছেন কম দিলেন, ফুল ডিনার করলেন আপনি ফুলটা দিলেন, দুপুরের ডোজটা গেল। আর রাত্রির যে ডোজটা ছিল অর্ধেক করলেন, অর্ধেক করে আপনি সেহরির সময় দিলেন। তারপরে সেহরি খাওয়ার পরে সকালবেলা ঘুমিতে ওইটা 2-3 দিন রিপোর্ট দেখে দেখে সেহরি ডোজ অ্যাডজাস্ট করলেন। রাত্রে ডিনার খেলেন, ডিনার খাওয়ার রিপোর্ট দেখে ডিনার ডোজটা আবার অ্যাডজাস্ট করলেন। আফটার ইফতার দেখে রিপোর্ট দেখে ইফতার ডোজটা অ্যাডজাস্ট করলেন। আর আপনার যেটা লং অ্যাক্টিং যে ছিল একবার দিচ্ছেন, সেটা আপনি বিফোর ইফতার রিপোর্ট দেখে অ্যাডজাস্ট করেন। 2 দিন করার পরে আবার 3 দিন পর পর দেখে দেখে আপনি রিঅ্যাডজাস্ট করেন। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ আপনার সুগার মাপাটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এবং কীভাবে আপনি রিঅ্যাডজাস্ট করবেন এটা কিন্তু আপনার শিখতে হবে। নাহলে আপনি সঠিকভাবে মানে কী বলে সেফলি আপনি রোজা রাখতে পারবেন যদি আপনি আগে থেকে এডুকেশনটা নিতে পারেন ডাক্তার কাছ থেকে, তাহলে আপনি নিশ্চিতভাবে আপনি রোজা রাখতে পারবেন। ধন্যবাদ স্যার। অর্থাৎ এই বিষয়টা আমরা জানলাম যে আমরা কতটুকু ইনসুলিন দিব সেটা নির্ভর করবে আমার কতটুকু ব্লাড সুগার আছে। তো ব্লাড সুগার মূলত বিষয়টা যে ব্লাড সুগারটা আসলে ম্যানেজ করতে হবে, সেটা ম্যানেজ করার জন্য আমাকে অ্যাডজাস্ট করতে হবে, এবং এটাকে আমরা বলি টাইট্রেশন। এই টাইট্রেশনটা আমাকে আসলে আপনার রোজার বাইরে যেমন অন্য সময়ে করতে হবে, রোজার সময়ে ঠিক একইভাবে করতে হবে। ঠিক আছে? সো এইভাবেই আমরা আসলে ব্লাড সুগার ম্যানেজ করতে পারবো এবং রোজাও রাখতে পারবো। ধন্যবাদ। এখন আপনার যদি কোনো প্রশ্ন থাকে। আমার প্রথম প্রশ্ন হলো যদি রেনাল প্রবলেম থাকে তাহলে তো ঘন ঘন প্রস্রাব হয়,
সকাল থেকে এই সময় তখন পানি খায় না, কিন্তু এক সময় আসে দুপুরের দিকে এসব মুখ শুকিয়ে যায়, অস্বস্তি লাগে, খারাপ লাগে। তো আমি তো তখন পানি খেতে পারবো না। এই 1 নাম্বার প্রশ্ন আমার, তখন কি করণীয়? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হলো, ডায়াবেটিস কি আসলে কিউরেবল? যদি কিউরেবল হয় তাহলে আমরা সারা জীবনই তো ওষুধ খাচ্ছি কেন? ধন্যবাদ। আপনি দুটা প্রশ্ন, জি। রেনাল প্রবলেম আছে, রেনাল প্রবলেম দুই রকমের এই বয়সে বলে আপনি বলা। হ্যাঁ, একটা হলো যেমন আমার আছে। ডায়াবেটিসের কারণে আপনার কিডনি ফাংশন খারাপ একটা পার্ট। হ্যাঁ। সেকেন্ড পার্ট হলো যে আপনি যে প্রশ্ন করলেন ঘন ঘন প্রস্রাব হয়, জি। এটা কিন্তু রেনাল প্রবলেম না, এটা হলো আপনার প্রস্টেট গ্ল্যান্ডের প্রবলেম। হ্যাঁ, তাও প্রস্টেট আছে। গ্ল্যান্ডের পণ্য জিনিসটা ঘন ঘন প্রস্রাব হয়। এক্ষেত্রে যেটা হবে, আপনি বলছেন দুপুরে খাওয়ার পর থেকে আপনার প্রস্রাব পরিমাণ কমে যায় স্বাভাবিকভাবে। হ্যাঁ। আপনি সেরি খাওয়ার পরে আর কিছু খাচ্ছেন না, ডেফিনেটলি আপনার শরীরে পানি স্বল্পতা আসবে, সুগার কমে, আপনার আমার ইউরিনের পরিমাণটা কমে যাবে। যেটা হলো কি ইম্পর্টেন্ট হলো, আপনি রাত্রিবেলা ইফতার থেকে শুরু করে সেরি পর্যন্ত আপনি প্রচুর পানি খাবেন, আচ্ছা, তাহলে আপনার এই পরিমাণটা আপনি মিনিমাইজ করতে পারবেন। আর সেকেন্ড যে প্রশ্নটা করলেন, ডায়াবেটিস কি কিউরেবল কিনা, এখন মতো ডায়াবেটিস কিউরেবল কোনো শব্দ আসেনি। কেমন চেষ্টা চলছে, মানুষ চেষ্টা করছে কিউর করার মতো কোনো কিছু আসবে কিনা। যে মতো কিউরো আসে না, ট্রিটমেন্ট হলো আমাকে সুনিয়ন্ত্রণ রাখা। সুনিয়ন্ত্রণ রাখতে গেলে আপনাকে অ্যাজ এ পেশেন্ট হিসাবে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে। অন্য রোগের বেলা রেসপন্সিবিলিটি ডাক্তারের হাতে, কিন্তু ডায়াবেটিসের বেলায় রেসপন্সিবিলিটি রোগীর হাতে। এই জন্যই কিন্তু আমাদের স্লোগানটা হলো, ডায়াবেটিস আমার, দায়িত্ব আমার। অর্থাৎ দায়িত্ব আমার যখন চিন্তা করবেন, তখন আমার জানতে হবে কীভাবে আমি শর্করা সুনিয়ন্ত্রণ রাখতে চেষ্টা করব, রোজাই হোক, রোজার অন্য সময় হোক। তো এই শিক্ষাটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। যত আপনি শিখতে পারবেন, জানতে পারবেন, অতই আপনি নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন। 20 বছর ধরে ডায়াবেটিস, তো আমি ওপেন হার্ট সার্জারি পেশা মানে জি। করছি অলরেডি বাইপাস। তো সেখানে আমার স্কিন প্রবলেম ছিল, অ্যালার্জি প্রবলেম ছিল, তো 2 পায়ে। তো সেখানে আমার 2 পায়ে থেকে বের নিতে পারে না বিকজ অফ স্কিন ডিজিজের জন্য। তো এখন ডাক্তারে বলছে যে ইউ আর টেকিং ডায়াবেটিস মেডিসিন। আমি গ্যালবাসমেট ট্যাবলেটটা খাইতাম ডাক্তারের প্রেসক্রিপশনে। তো বলছে যে সেখান থেকে বলছে যে যেখানে সার্জারি করছি হার্টের, তারা বলছে যে গ্যালবাসমেট কন্টেন গ্লিপটিন, দ্যাট গ্লিপটিন ইজ এনকারেজিং ইউর স্কিন ডিজিজ। তো এখন আমাকে এখনো পর্যন্ত আমার সে 2 পায়ের স্কিন ডিজিজ এখন পর্যন্ত কিউর হয় নাই। তো আমি সেখানে 1 মাস আমাকে ট্যাবলেট বন্ধ করে ইনসুলিন দিয়েছিল। আমি এখন চাচ্ছি যে আই এম টু সুইচ ওভার ফ্রম ট্যাবলেট টু ইনসুলিন। এখন আমি মানে ট্যাবলেট নাকি আমি ইনসুলিন নিতে চাচ্ছি। এটি আমার আমি ক্যান আই ডু ইট? আর কারণ আমার রেকর্ড হচ্ছে গতকালকে আমি ফাস্টিং মাপছি 7.5, 2 hours after it is 10.9, and 3 months average HbA1c positive, that is 6.9. So this is my data. So can I go for insulin? ক্যান আই গো ফর ইনসুলিন অর ইনসুলিন আমি ট্যাবলেট বন্ধ করে ইনসুলিন নিতে চাচ্ছি। ওকে, অথবা ইন সাম কেসেস আমি এটাও দেখছি যে ইনসুলিন নিলেও একটা সাম পার্সেন্টেজ স্মল অ্যামাউন্ট অফ ট্যাবলেট দেয় কোনো ডাক্তার সাহেবরা। তো আমি এখন কি করব? আমি ইনসুলিন চাচ্ছি যাওয়ার জন্য। এই বিষয়টি আমি ডক্টর শাহাদাত সেলিম স্যারকে বলবো বলার জন্য। খুব ধন্যবাদ, আপনি খুব সচেতন মানুষ। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন ইনসুলিন দিতে চাই, রোগীরা কিন্তু না নেওয়ার জন্য বিভিন্ন রকম কথাবার্তা বলে যে পরে নিব, এখন না নিলে ট্যাবলেট দিয়ে পারা যায় কিনা, আমি খাদ্য ব্যবস্থাপনা, শারীরিক শ্রম পুরাপুরি করব। কারণ আপনি বরং বলছেন যে এই ট্যাবলেট না নিয়ে ইনসুলিন নিতে চান, খুব ভালো। আপনার এখন যে পরিমাণ ব্লাড সুগার আছে, এটা কিন্তু ট্যাবলেট দিয়ে ঠিক রাখা সম্ভব। কিন্তু স্যার কিন্তু খুব স্পষ্ট করে বলেছেন যে ইনসুলিনের ঘাটতির জন্যই ও রোগটা হয়েছে। ইনসুলিন দেওয়াটা এক সহজ সরল সমাধান, কিন্তু সেটি কিন্তু আপনি অবশ্যই নিতে পারেন। তবে ওই যে ট্যাবলেট খেয়ে পায়ের সমস্যা হয়েছে এরকম নয়, কিন্তু ওই ট্যাবলেটটি এর সাথে যুক্ত নয়। কিন্তু তবুও যদি আপনি ইনসুলিন নিতে চান, এটা আপাতত আপনার জন্য খুব ভালো অপশন। কারণ এই বয়সে এসে 20 বছরের বেশি দিনের ডায়াবেটিস, আপনার প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি শূন্যের কাছাকাছি পৌঁছে গিয়েছে। যদিও এখনও ট্যাবলেট দিয়ে পারা যাচ্ছে, হয়তো কিছুদিন পরে পারবেন না। কারণ আগে থেকে যদি ইনসুলিন শুরু করেন, ইনসুলিনের ডোজ এখন কম লাগবে, কিন্তু কন্ট্রোল কিন্তু পারফেক্ট কন্ট্রোল থাকবে। এবং আপনার জন্য বাইপাস করা রোগী আগের একটা ঝুঁকিতে ছিলেন, বাইপাস করার পরে কিছুটা কমেছে, কিন্তু ঝুঁকি কিন্তু দূর হয়নি। তাহলে সেক্ষেত্রে আপনার দীর্ঘদিন আরও তত বেশি দিন সম্ভব ভালো থাকার একটা রাস্তা তৈরি হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা আসলে অনেক প্রশ্ন এবং অনেক উত্তর শুনলাম। সো আজকের বিষয় ছিল ডায়াবেটিস এবং রোজা। আমরা এইটুকু বুঝতে পারলাম যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে পুনর্বিন্যাসের মাধ্যমে আসলে রোজা রাখা যাবে, এবং সেটার জন্য দরকার পূর্ব প্রস্তুতি।
তো প্রস্তুতি শুরু করার জন্য প্রথমে আসলে আপনি আপনার নিজস্ব ডক্টরের সাথে যোগাযোগ করুন। উনি আপনাকে গাইড করবে যে কিভাবে আপনি এই সময়টায় আপনার রোজা রাখবেন এবং যাতে কোনো ঝুঁকি না হয়। সো আমরা আসলে আপাতত আজকে এখানেই বিদায় নিতে চাচ্ছি। আমাদের উপস্থিত বিশেষজ্ঞগণকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনারা যারা ডায়াবেটিস রোগের প্রতিনিধিত্ব করছেন, আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দর্শক সবাইকে।